আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই, এখন যেই স্টোরিটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী ফুলট্রিজ টিমের যে সদস্য সজীব ওই ঘটনাটি কালেক্ট করেছে। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। ঘটনাটি ঘটে কালুর মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিকভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায় এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। তো পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাব? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাব। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে, মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই, বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন, বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম একটা ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই, কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, মোটামুটি সবাইকেই উনি চেনেন। এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ বুঝতে পারছেন না। দেখুন উনি ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমজ ভাইটা এরকম কিছু হবে আর কি। প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে যে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নেই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সায় কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন। মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন। এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে এদেরকে কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্না করার পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নাই, যখন বট গাছের কাছে চলে আসলো বিলের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামার পরে বললো যে এই নে তোর ভাড়া নে, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না। এটা যে কোথায় গেল? তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো যে তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে, ভাই বাচ্চা দুইটা কই? তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফ্যাসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যান। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুইটা লোক এখানে আসলো কিভাবে? তখন কালো মিয়া চিন্তা করে যে এটা একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানর্মাল বিষয়টা ওনার কাছে একটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানর্মাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন। তাড়াতাড়ি বাসায় ফিরে
রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে উনি তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল 2 পিস সিগারেট উনি রাতের বেলা রেখে দিয়েছিলেন আর কি। উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এই দুটো বাচ্চার আঙ্গুল, একটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তোমার রিক্সায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিক্সায় যান এবং রিক্সায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিক্সায় যে সিটের উপর বসি সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে। অনেক সময় রিক্সাওয়ালারা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। তোমরা সবাই রিক্সার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে আর মাথা দেখা যাচ্ছে। কিন্তু যে কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে, ওই দুটো বাচ্চাকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার সেহেতু পুলিশকে তো ইনফর্ম করতে হয়। পুলিশও আসেন। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান। এবং যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাওয়া উনি প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। আর আসলে ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু ওরা ঘরে ফিরে আসে নাই, খোঁজাখুঁজি করছে ফিরে আসে নাই। কিন্তু পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারে না। কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারে না এই বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুইটাই সেই বাচ্চার লাশ। তো রাসেল ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তো উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যেই বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় করা নাড়ছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত 2 জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি, এগুলো উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন। এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না, আর একদিকে চলো। এদিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটার জন্য ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম কাছাকাছি। আর তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন, এটা কালো মিয়া জানে না। তখন ওই 2 জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাতে কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল, ওটা থাকার কোনো উপযোগী কোনো ঘরটর ছিল না সেখানে। দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বলল যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। তখন কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিক্সায় যেই একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। এবং তাকে যখন উদ্ধার করা হয় তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল ছিল না। মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা
মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করান কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এজন্য উনি ওইভাবে ভালো করে রিক্সাও চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা দুই কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। কারণ অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল উনি বলেন। এবং আসলে ভাই আরেকটা বিষয় সেটা হলো এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। মারা গেল কিভাবে অনেকে বলেছে হয়তো বা স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। তখন বলেছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা, আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, কবিরাজকে যখন গোসল দেওয়া হবে চারদিক থেকে, সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে নেওয়া হয় আর কিসের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করানোর জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালো মিয়ার চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে। মানে এমন খুব নৃশংসভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতো রাসেল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি হয়তো না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা। এটা আমি বলেছি এইটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয় নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনোভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পড়েই, যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে। এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি। এটাই ছিল রাসেল ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি আমাদেরকে রাজন ভাই পাঠিয়েছেন। যিনি পাঠিয়েছেন রাজন ভাই, তিনি আপনারা আমাদের ঈদে তার ব্যাপারে তার ঘটনা, আপনারা ঈদে তার ঘটনা শুনেছিলেন এবং তিনি আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল। যার সাথে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমের। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল। রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনাটা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয় এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোন একটা কলেজে পড়ালেখা করত, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত। জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনাটা চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদির বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরেদের নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব।
তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30 মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে দুই একটা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলের টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুরে এসেছিলাম, তুমি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে। এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়, রিক্সা পায়নি সে এত রাতে। এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোর্ডগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে। তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে, আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্পপোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্পপোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা। এবং প্রত্যেক সড়কে ল্যাম্পপোস্ট আছে, কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারেলি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় হেঁটে আসতে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রা ভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? তা ওদের দারোয়ানের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি কলিং বেল না চেপে আধ্যাত্মিক দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করছেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে ওই পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা লাগা ভাব। তো আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচ্ছে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মি? আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখাই না কথাবার্তা। তো দারোয়ান জানায়, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাইতের ডিউটি আমি করি প্রত্যেক দিন। আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে একটা খাটো করে কালো পোলা হাইটাইতেছিল, তোমার থেকে 1-1.5 হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকাতো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে।
সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে গেটে তালা লাগাও, তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশে ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি এই বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এপাশ থেকে ওপাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছেন, হয়তো উল্টাপাল্টা খাইছেন, যান গিয়ে ঘুমান। ঘুমের করে কি না কি দেখছেন, আমার পেছন পেছন কে হেঁটে আসলে আমি বুঝবো না? আমি পাগল নাকি? মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়। ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাতাহাতি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়। দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নক, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশু দিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চাইলে নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পোড়া গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকালে সকালে উঠা লাগবে আমার। ওরে বন্ধু হলে, আরে রাখ তোর ঘুম, আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর। তুই আমাকে কেমনে এখানে, তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস সেখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? যেটা বলে, আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে এদিকে সেদিক তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এর ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিং এ পা ফাঁকে পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল। আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র দেখেছে বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজেই ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন আহামরি রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিরা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই, টাটা, গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়। ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকে চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে। সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়। অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরো অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে ঢুকিয়ে ওকে জিজ্ঞেস করে, কি রে, দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন? রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে।
আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হা করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটপট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে ওঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিস ফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না, আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচন্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করেনি, উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজেই নিজের 2 হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চোখ খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলে, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলেমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানে ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকার ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাবাকে যেভাবে হুমকি দিত আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি, টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে, এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনে 2 হাত দিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবারও চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো, দাঁতের ফাঁকে গরুর ভুড়ি ঝুলছিল। 2 হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে, তিনি অমনি দৌড় দেয়।
তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যে ওই দিন ওখানে খুব ক্ষুধায় পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভুড়ি উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনিই সে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়। ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল, আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিক মতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত, এমন অবস্থা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো। গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিং এ যায়। মেঝেতে কেউ ছ্যাঁচড়ালে, মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে লাগাতে হেঁটে যাচ্ছিল। রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেলা মুরগি কামড়া, মানে ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন। তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন, কালকে আসছি আমি আপনার বাসায়, সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি। মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল। এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকে হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি। মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরো ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিং এর সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলার ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেবার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারেনি এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে, ওই গ্রামেই। তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা। কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায়, যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়। কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে।
তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরো 20টি তাবিজ বের করে আনে এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সবকিছু ভালোই ভালো স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থ হতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল এবং খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এইটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই আপনার ঘটনার জন্য। অনেকে যা দেখে তা বিলিভ করবে না এবং এটাই স্বাভাবিক, এবং বিলিভ করাটা কিন্তু অস্বাভাবিক। বিলিভ করাটা কিন্তু এখনকার যুগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করছি বিলিভ করাটা অস্বাভাবিক, কিন্তু যারা করছে তাদের হয়তো আমাদের ঘটনাগুলো ভালো লাগবে এবং আজকের ঘটনাগুলো এরই প্রমাণ। জামালপুরে আমি যখন গিয়েছিলাম তখন জামালপুরের ফৈতি গোরস্থান, জামালপুরের গজনিতেও আমি কয়েকবার গেছি। গজনি খুবই হন্ডেড জায়গা এবং গজনি রিলেটেড আমি কিছু লোকের সাথে কথা বলেছি এবং সেখান থেকে হয়তো কিছু ঘটনা আসবে। ঝিনাই ব্রিজ, যারা জামালপুর থাকেন, ঝিনাই ব্রিজের সামনে একটা ছোট্ট মসজিদ আছে, সেটা নিয়ে একটা ঘটনা আছে। এটা নিয়ে আমি একবার শেয়ার করেছিলাম, আমি চেষ্টা করব এটা সামনে আবার শেয়ার করতে। এবং ওইখানে একটা জায়গা আছে, ওইটা হচ্ছে এগ্রিকালচার, এবং ওইখানে প্রায় সময় আমি যখন যেতাম তখন শিয়াল দেখতাম। এখনো শিয়াল আছে কিনা আমি জানি না, রাজন ভাই ভালো বলতে পারবেন। রাজন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি চাইবো আপনি আরো ঘটনা কালেক্ট করেন এবং আমাদেরকে শেয়ার করেন। আশা করছি আপনি এখন শুনছেন আমাদের ঘটনাগুলো এবং আপনি এই মুহূর্তে লাইভ চ্যাটে আছেন। যদি থাকেন তাহলে আপনি একবার হলেও শাউট করবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আপনার প্রতিটি ঘটনা আমার কাছে খুব ভালো লাগে। কিছুদিন আগে আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে একটি ঘটনা শুনেছি, আজ সেটি আপনাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার ভাইয়ের বন্ধুর বাবার সাথে। ওর ভাইয়ের বন্ধুর বাবার নাম মানিক। সেই রাতটার কথা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, চারদিকে একটা গুমোট গরম থাকার কথা, কিন্তু সেদিন বাতাসে ছিল এক অদ্ভুত শীতল ভেজা ভাব। সারাদিনের খাটুনির পর বিছানায় পিঠ ঠেকালেই আমি গভীর ঘুমে তলিয়ে যাই। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। আমার স্ত্রী নাসিমাও পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ঘরের একমাত্র সঙ্গী ছিল সিলিং ফ্যানটার একটানা ক্যাচক্যাচ শব্দ, যা রাতের নিস্তব্ধতাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করেই আমার মোবাইল ফোনের তীব্র রিংটোনে সেই নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। ঘুমের ঘোরে আমি প্রথমবার পাত্তা না দিয়ে পাশ ফিরে শুলাম, কিন্তু ফোনটা যেন নাছোড়বান্দা বেজেই চলেছে। নাসিমার ঘুম ভেঙে গেল। ও আমার গায়ে ধাক্কা দিয়ে বিরক্তি স্বরে বলল, এই তোমার ফোন বাজে, ধরো। আমি ধর্মরিয়ে উঠে বসলাম, তখনও ঘুমটা ঠিকমতো কাটেনি। অন্ধকারে হাতড়ে টেবিল থেকে ফোনটা তুলে কানে লাগালাম। অচেনা নম্বর, আমাদের মানে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জন্য এত রাতে অচেনা নম্বর মানেই কোনো ইমার্জেন্সি কেস। আমি ঘুম ঝাড়ানো গলায় বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে এক যুবকের গলা ভেসে এলো। ভয়ে আর উদ্বেগে তার স্বর কাঁপছিল। ভাই, আপনি কি অ্যাম্বুলেন্স ড্রাইভার মানিক বলছেন? আমার গলার স্বর ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে। বললাম, হ্যাঁ বলছি, কি হয়েছে? ভাই, আমার বড় ভাই আগুনে পড়ে গেছে। গ্যাস সিলিন্ডার ফেটে সারা শরীর ঝলসে গেছে, কিন্তু নিঃশ্বাস চলছে এখনো। দ্রুত হাসপাতালে নিতে হবে। আপনি কি আসতে পারবেন? যা টাকা লাগে আমরা দেব ভাই, শুধু একটু তাড়াতাড়ি আসুন। ছেলেটার গলার আকুতি শুনে আমার ভেতরের মানুষটা মুহূর্তে জেগে উঠল। একজন মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন, এখানে দেরি করা চলে না। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, কান্না করবেন না, শান্ত হন, ঠিকানাটা বলুন, আমি আসছি। ছেলেটা কাঁপা কাঁপা গলায় ঢাকার এক পুরনো এলাকার ঠিকানা বলল। আমি মনে মনে হিসাব করে দেখলাম, আমার বাড়ি থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গেলে বড়জোর 20-25 মিনিট লাগবে। ঠিকানাটা শুনেই আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, খাট থেকে লাফ দিয়ে নামলাম। আমার এই হন্তদন্ত ভাব দেখে নাসিমাও বিছানায় উঠে বসেছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এত রাতে কোথায় যাচ্ছ? আমি তখন আলনা থেকে শার্টটা হাতে নিতে ব্যস্ত। ওর দিকে না তাকিয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে উঁচু স্বরে বললাম, এমার্জেন্সি কেস আছে, আগুনে পড়ে গেছে একজন, হাসপাতালে নিতে হবে। নাসিমা আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ আমি ওকে দেইনি। দরজা খুলে প্রায় দৌড়েই বাড়ির নিচে রাখা আমার অ্যাম্বুলেন্সটার দিকে ছুটলাম। শার্টটা হাতে ধরে গায়ে দেওয়ার মতো সময় পাইনি। রাতের শীতল বাতাসটা আমার খালি পিঠে লেগে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। আমার মাথায় তখন একটাই চিন্তা, যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছাতে হবে। অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে বসে এক ঝটকা ইঞ্জিন চালু করলাম। পুরনো ইঞ্জিনটা কয়েকবার কেসে উঠে গর্জে উঠল।
হেডলাইটের আলোয় সামনের রাস্তাটা স্পষ্ট হয়ে উঠতেই আমি তীব্র গতিতে গাড়ি ছোটালাম। গাড়ি চালাতে চালাতে এক হাতে কোনো মতে শার্টটা গায়ে জড়ালাম। বোতাম লাগানোর ফুরসত পেলাম না। প্রায় 20 মিনিট পর আমি ছেলেটার দেয়া ঠিকানায় পৌঁছালাম, কিন্তু সেখানে পৌঁছে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর যেমন ভিড়, চিৎকার চেঁচামেচি থাকার কথা, তার কোনো চিহ্নই নেই। চারদিক কবরের মতো শান্ত, রাস্তা জনশূন্য, আশপাশের বাড়িগুলোর দরজা জানালা সব বন্ধ। শুধু রাস্তার হলদে স্টেডিয়াম লাইট এক ভুতুড়ে পরিবেশ তৈরি করে রেখেছে। আমার মনে প্রথমবার সন্দেহের বীজ ঢুকেছিল। আজকাল যা দিনকাল পড়েছে, কত রকম বিপদিত হয়। কেউ ফাঁদে ফেলার জন্য এত রাতে এখানে ডেকে আনেনি তো? ভাবলাম ফিরে যাই, কিন্তু মন মানল না। যদি সত্যি কেউ বিপদে পড়ে থাকে। আমি ইঞ্জিন চালু রেখেই গাড়ি থেকে নামলাম। চারদিকে সতর্ক চোখে একবার তাকিয়ে দেখলাম। আমি যখন এসব ভাবছি, ঠিক তখনই আমার চোখে পড়ল দোতলা পুরনো বাড়িটার দিকে। বাড়ির অন্ধকার দরজা দিয়ে দুজন লোক একটা সাদা চাদরে মোড়ানো কিছু একটাকে অতি সন্তর্পণে বের করে আনছে। আমি ভাবলাম হয়তো এরাই আমাকে ফোন করেছিল। আমি দ্রুত তাদের দিকে এগিয়ে গেলাম। কাছে যেতে একজন ফিসফিস করে বলল, আপনি মানিক ভাই? আমি মাথা নাড়ালাম। আবছা আলোয় তাদের মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের চোখে মুখে কোনো উদ্বেগ বা কান্নার ছাপ নেই, বরং এক ধরনের অভিব্যক্তিহীন শীতলতা, যা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। অন্যজন বলল, তাড়াতাড়ি করুন ভাই, রোগীর অবস্থা ভালো না। আমি আর কোনো প্রশ্ন করলাম না। তাদের সাথে ধরাধরি করে চাদরে মোড়ানো লোকটিকে অ্যাম্বুলেন্সের পেছনের স্ট্রেচারে শুয়ে দিলাম। চাদরের কারণে লোকটার কিছুই দেখা যাচ্ছিল না, তবে পোড়া মাংসের একটা হালকা গন্ধ যেন আমার নাকে এসে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, রোগীর জ্ঞান আছে? সারা শরীর ঝলসে গেছে, জ্ঞান নেই, কিন্তু নিঃশ্বাস চলছে। প্রথমজন সংক্ষিপ্ত উত্তর দিল। লোক দুটো অ্যাম্বুলেন্সের পেছনে নির্ধারিত আসনে বসে পড়ল। তাদের এই শান্ত নির্বিকার ভঙ্গি আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। আমি আর কিছু না ভেবে ড্রাইভিং সিটে এসে বসলাম। জিজ্ঞেস করলাম, কোন হাসপাতালে নিয়ে যাব? কাছের যে কোনো বড় সরকারি হাসপাতালে চলুন। পেছন থেকে শীতল উত্তর এলো। আমি আর কথা না বাড়িয়ে আল্লাহর নাম নিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখলাম। নিকটস্থ হাসপাতাল এখান থেকে প্রায় 1 ঘন্টার পথ। আমি শুধু চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই দায়িত্ব শেষ করে বাড়ি ফিরতে। তখন কে জানতো এই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে, আর এই যাত্রা আমাকে কোথায় নিয়ে যাবে তার কোনো ধারণাই আমার ছিল না। গাড়ির চাকা মসৃণ গতিতে রাতের ফাঁকা রাজপথ ধরে এগিয়ে চলছিল। আমি শহরের হলদে আলো পেছনে ফেলে গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। মনের মধ্যে তখন একটাই লক্ষ্য, হাসপাতাল। কিন্তু আমি তখনও কল্পনা করতে পারিনি যে আমার সাথে এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, যা আমার কল্পনারও অতীত। যাত্রা শুরুর মিনিট 15-20 পর আমি প্রথম অস্বাভাবিক ব্যাপারটা খেয়াল করলাম। হঠাৎ করেই আমার মনে হতে লাগলো অ্যাম্বুলেন্সটা যেন অস্বাভাবিক রকমের ভারী হয়ে গেছে। ইঞ্জিনটা যেন আর আগের মতো টানতে পারছে না, প্রচন্ড চাপ পড়ছে। প্রথমে ভাবলাম হয়তো রাস্তাটা চড়াই, তাই এমন লাগছে, কিন্তু আমি ভালো করে জানতাম এই রাস্তা একদম সমতল, তাহলে গাড়িটা এত ভারী লাগছে কেন? আমার এমন মনে হচ্ছিল যেন পেছনে 3 জন নয়, বরং 20-25 জন মানুষ বসে আছে, অথবা তার চেয়েও ভারী কিছু। স্টিয়ারিংটাও যেন আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে গেছে। আমি অবাক হয়ে অ্যাক্সেলারেটরে আরো জোরে চাপ দিলাম, কিন্তু গাড়ির গতি বাড়ার বদলে ইঞ্জিনের গোঙানির শব্দটা আরো বেড়ে গেল। এর সাথে যোগ হলো আরো একটা অদ্ভুত বিষয়, পেছনের লোক দুটো একদম চুপ। একটা মানুষ আগুনে ঝলসে জীবন মৃত্যুর মাঝে ঝলছে, আর তার আপনজনেরা এমন পাথরের মতো চুপ করে বসে থাকবে? এটা কি সম্ভব? কোনো কান্নাকাটি নেই, কোনো বিলাপ নেই, এমনকি নিজেদের মধ্যেও কোনো ফিসফিসানির শব্দও নেই। এই অস্বাভাবিক নীরবতা আমার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু কিছু স্পষ্ট দেখতে পেলাম না। আমি মন থেকে এসব অদ্ভুত ভাবনা ছেড়ে ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। আমাকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে। এসব 7-5 ভাবার সময় এখন নয়। আরো 10-15 মিনিট কেটে গেল। চারপাশের অন্ধকার আরো জমাট বেঁধেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছপালা, পরিবেশটা কেমন যেন থমথমে। ঠিক সেই মুহূর্তে কোনো রকম পূর্ণ সংকেত ছাড়াই একটা বড় ঝাঁকুনি দিয়ে আমার অ্যাম্বুলেন্সটা আচমকা বন্ধ হয়ে গেল। হেডলাইট নিভে গিয়ে চারদিকে অন্ধকার নেমে এলো। ইঞ্জিনের শব্দ থেমে গিয়ে এক অসহনীয় নিস্তব্ধতা আমাকে গ্রাস করলো। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার এত বছরের ড্রাইভিং জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। আমি কয়েকবার চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ইঞ্জিন থেকে কোনো সারা শব্দই এলো না। কি হলো দেখার জন্য আমি প্রচন্ড বিরক্তি আর চাপা ভয় নিয়ে গাড়ি থেকে নামলাম। রাস্তায় কোনো জনমানবের চিহ্ন নেই। নিজের নিঃশ্বাসের শব্দও যেন কানে বাজছে। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। প্রথমে চাকাগুলো, তারপর বনেট খুলে ইঞ্জিন পরীক্ষা করলাম, কিন্তু আমার চোখে কোনো সমস্যাই ধরা পড়ল না। সবকিছুই তো ঠিকঠাক লাগছে, কিন্তু গাড়ির সমস্যার চেয়েও যা আমাকে বেশি অবাক আর ভীত করে তুলেছিল তা হলো পেছনের লোক দুটোর আচরণ। গাড়িটা মাঝ রাস্তায় এভাবে বন্ধ হয়ে গেল,
অথচ তারা একবারও আমাকে কিছু জিজ্ঞেস করলো না। তাদের তো চিৎকার করে বলার কথা, ভাই কি হলো, গাড়ি থামালেন কেন? কিন্তু না, তাদের মুখ থেকে একটা শব্দও বের হলো না। এই অস্বাভাবিক নীরবতা আমার বুকের ভেতরের ভয়টাকে শতগুণ বাড়িয়ে দিল। আমি যখন এসব ভাবছি ঠিক তখনই কোথা থেকে দুটো বড় কালো কুকুর হুট করে এসে হাজির হলো। কুকুর দুটো সোজা আমার অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে ছুটে গিয়ে সেখানে দাঁড়িয়ে বিকট শব্দে ঘেউ ঘেউ করতে শুরু করলো। তাদের ডাকটা সাধারণ ছিল না, সেই ডাকে ছিল তীব্র আক্রোশ আর ভয়, যেন তারা অ্যাম্বুলেন্সের ভেতরে এমন কিছু দেখতে পাচ্ছে যা তাদের প্রচণ্ডভাবে উত্তেজিত করে তুলেছে। আমি কুকুর দুটোকে তাড়ানোর চেষ্টা করলাম, যা যা বলে চিৎকার করলাম, কিন্তু তারা এক চুলও নড়ল না। অনবরত পেছনের দরজার দিকে তাকিয়েই ঘেউ ঘেউ করে যাচ্ছিল। তাদের চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করছিল, যা দেখে আমার গা ছমছম করে উঠল। আমি বুঝতে পারছিলাম না কি করব। গাড়িতে সমস্যা নেই, কিন্তু চলছে না। ভেতরে অদ্ভুত দুজন মানুষ, বাইরে দুটো অদ্ভুত কুকুর। আমি ভাবলাম শেষ চেষ্টা হিসেবে আরেকবার স্টার্ট দিয়ে দেখি। এইভাবে আমি ড্রাইভিং সিটে ফিরে এলাম। আমি বিসমিল্লাহ বলে চাবিতে মোচড় দিতেই ইঞ্জিনটা প্রথমবারেই গর্জন করে উঠল। আমি এক মুহূর্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে আর দেরি না করে সাথে সাথে গিয়ার পাল্টে আবার তীব্র গতিতে গাড়ি চালাতে শুরু করলাম। কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ রইল না। সাইড ভিউ মিররে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম সেই কালো কুকুর দুটো তাদের সমস্ত শক্তি দিয়ে আমার অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তাদের সেই ভয়াল চিৎকার তখনও শোনা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার শরীরের ভেতরটা কেমন যেন হিম হয়ে গেল। আমার মনে হতে লাগলো আমি কোনো রোগী নয়, বরং কোনো এক ভয়ঙ্কর অদৃশ্য বোঝা বহন করে নিয়ে চলেছি। আমার গাড়ির পেছনে তখনও ওই কুকুর দুটো দৌড়াচ্ছিল। তাদের একটানা ঘেউ ঘেউ শব্দ আমার কানের ভেতরটা ঝালাপালা করে দিচ্ছিল আর বুকের ভেতরের ভয়টাকে বাড়িয়ে তুলছিল। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। যদিও রাতের বাতাসে বেশ ঠান্ডা ছিল, আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম এসব হয়তো আমার মনের ভুল। হয়তো গাড়িতে সত্যিই কোনো সমস্যা হয়েছিল আর কুকুরগুলো এমনি তাড়া করছে। কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। পেছনের ওই অস্বাভাবিক নীরবতা আমি কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছিলাম না। আমি প্রাণপণে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। স্পিডোমিটারের কাঁটা প্রায় ৮০-এর কাছাকাছি। আমার একটাই উদ্দেশ্য, হাসপাতাল, যেখানে পৌঁছে এই অদ্ভুত যাত্রীদের নামিয়ে দিতে পারলে আমি বেঁচে যাই। কিন্তু আমার ভাগ্য বোধ হয় সেদিন অন্য কিছু লিখে রেখেছিল। আবারও প্রায় ১০-১৫ মিনিট চলার পর ঠিক আগের ঘটনাটাই ঘটল। কোনো শব্দ বা ঝাঁকুনি ছাড়াই আমার অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা আবার বন্ধ হয়ে গেল। হেডলাইট সহ গাড়ির সব বাতি এক মুহূর্তে নিভে গেল। চারদিকে আবার সেই নিকষ কালো অন্ধকার আর নিস্তব্ধতা। এবার আমার বিরক্তির চেয়ে রাগ হলো বেশি। মনে হলো কেউ যেন ইচ্ছে করে আমার সাথে কোনো ভয়ঙ্কর খেলা খেলছে। আজকে এই গাড়ির সব সমস্যা হওয়ার ছিল। আমি নিজের মনেই গালি দিয়ে উঠলাম। আমাকে আবারও গাড়ি থেকে নামতে হলো। ততক্ষণে সেই কুকুর দুটো ঘেউ ঘেউ করতে করতে গাড়ির কাছে এসে পড়েছে। তারা আগের মতোই অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে মুখ করে প্রচন্ড আক্রোশে চিৎকার করতে লাগলো। আমি অবাক হয়ে ভাবলাম, এই কুকুর দুটো এতক্ষণ ধরে একটা দ্রুতগামী গাড়ির পেছনে দৌড়ে এলো কিভাবে? এটা প্রায় অসম্ভব। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এরা সাধারণ কুকুর নয়। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আবার ইঞ্জিন পরীক্ষা করতে লাগলাম, কিন্তু সবকিছুই স্বাভাবিক। আর ঠিক তখনই আমার মাথায় বিষয়টা আবার এলো। দ্বিতীয়বার গাড়ি বন্ধ হওয়ার পরেও পেছনের লোক দুটো একদম চুপ, তাদের কোনো প্রতিক্রিয়াই নেই। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে আমি কোনো সাধারণ পরিস্থিতিতে পড়িনি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি সিদ্ধান্ত নিলাম পেছনে গিয়ে দেখতেই হবে ব্যাপারটা কি। আমার পা দুটো কাঁপছিল, কিন্তু মনের জোরে আমি নিজেকে স্থির রাখলাম। আমি ধীর পায়ে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগিয়ে গেলাম। কুকুর দুটো আমাকে দেখেও একটু নড়ল না, শুধু তাদের ঘেউ ঘেউ করার তীব্রতা আরো বেড়ে গেল। আমি পেছনের দরজার হাতলে হাত রাখতেই একটা বরফ শীতল স্রোত আমার পুরো শরীর বয়ে গেল। হাতলটা অস্বাভাবিক রকমের ঠান্ডা ছিল। এক মুহূর্তের জন্য আমি দ্বিধা করলাম, দরজাটা কি খুলবো? ভিতরে কি অপেক্ষা করছে আমার জন্য? কিন্তু আমার ভেতরের জেদ আর ভয় মিশ্রিত কৌতূহল আমাকে দরজা খুলতে বাধ্য করলো। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। দরজা খোলার সাথে সাথেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। যে কুকুর দুটো এতক্ষণ ধরে পাগলের মতো চিৎকার করছিল, তারা বিকট একটা আর্তনাদ করে দুই দিকে ছিটকে পড়ল এবং মুহূর্তের মধ্যে অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে গেল, যেন তারা দরজার ওপাশের দৃশ্যটা এক মুহূর্ত সহ্য করতে পারল না। আর আমি ভেতরে যা দেখলাম তা দেখার পর আমার চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে একদম ছানা বড়া হয়ে গেল। আমার হাত পা অবশ্যই আসতে লাগলো, শরীরটা যেন এক জায়গায় জমে গেল। আমার মনে হলো আমার শরীরের সমস্ত রক্ত শীতল হয়ে বরফের মতো জমাট বাঁধতে শুরু করেছে। আমি চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেললাম, কারণ অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো রোগী বা তার দুজন সঙ্গী ছিল না। সেখানে ছিল তিনটে লাশ,
ধবধবে সাদা কাফনের কাপড়ে মোড়ানো 3টি নিথর দেহ একটা স্ট্রেচারের ওপর, আর বাকি দুটো দুই পাশের লম্বা সিটের ওপর শোয়ানো। অ্যাম্বুলেন্সের ভেতরের আবছা অন্ধকারেও কাফনের সাদা রংটা আমার চোখে স্পষ্ট হয়েছিল। একটা ভ্যাপসা পুরনো দিনের কবরের মতো গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন রোগীটিকে তুলেছিলাম, সে একটা সাধারণ বিছানার চাদরে মোড়ানো ছিল, আর তার সাথে ছিল দুজন জীবিত লোক। তাহলে এখন এই 3টি কাফনে মোড়ানো লাশ ভেতরে কিভাবে এলো? সেই লোক দুটোই বা কোথায় গেল? এই অসম্ভব আর অবাস্তব দৃশ্য আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমি কয়েকবার চোখের পাতা ফেললাম, ভাবলাম হয়তো এটা আমার চোখের ভুল, কিন্তু না, দৃশ্যটা একই রকম রয়ে গেল। আমার পা দুটো যেন রাস্তার সাথে গেঁথে গেছে। আমি নড়তেও পারছিলাম না, আবার দরজাটা বন্ধ করার সাহসও পাচ্ছিলাম না। খুব কষ্টে আমি ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালাম। অনেক দূর থেকে যেন কুকুরগুলো ভীত আর্তনাদের শব্দ ভেসে আসছিল। ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছিল। আমি বুঝতে পারলাম আমি কোনো মানবীয় বিপদে পড়িনি। আমি এমন কিছুর পাল্লায় পড়েছি যা এই পৃথিবীর নয়। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডটা বুঝি আর চলছে না। শরীরের সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। চোখের সামনে কাফনে মোড়ানো 3টি নিথর দেহ, অ্যাম্বুলেন্সের ভেতরে সেই ভ্যাপসা পচা গন্ধ, আর বাইরের গা ছমছমে অন্ধকার, সবকিছু মিলে আমাকে যেন জীবন্ত কবর দিয়ে দিয়েছিল। আমার মস্তিষ্ক কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না। আমি যে একজন আগুনে পোড়া রোগীকে তুলেছিলাম, এই স্মৃতিটা আমার কাছে এখন একটা অলীক স্বপ্নের মতো মনে হচ্ছিল, যেন বহু বছর আগে ঘটে যাওয়া কোনো ঘটনা, যার বাস্তবতার কোনো ভিত্তি নেই। আমার এতক্ষণে পুরোপুরি বোঝা হয়ে গিয়েছিল যে আমি কোনো রোগী বহন করতে আসিনি, বরং আমাকে জেনে বুঝে পরিকল্পনা করে এই ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। আর কোনো সাধারণ মানুষ আমাকে এই বিপদে ফেলেনি। এর পেছনে রয়েছে ভিন্ন কোনো অস্তিত্ব, কোনো খারাপ জিনিস, যার উদ্দেশ্য আমার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু এটা নিশ্চিত যে তাদের উদ্দেশ্য মোটেও ভালো নয়। এবার আর এক মুহূর্তের জন্য অ্যাম্বুলেন্সে ওঠার সাহস আমার হলো না। আমার মনে হলো ওই গাড়িটা এখন আর আমার নয়, ওটা এখন ওই 3টি ভয়ঙ্কর অবয়বের সম্পত্তি। আমি যদি এখন গাড়িতে ওঠার চেষ্টা করি, তাহলে হয়তো ওই কাফন পরা দেহগুলো জীবন্ত হয়ে উঠবে আর আমার টুটি চেপে ধরবে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার শরীর দিয়ে আবারও একটা শীতল স্রোত বয়ে গেল। আমার চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। সাদা কাফন ছিঁড়ে ভেতর থেকে বেরিয়ে আসছে শুকনো কালো হাত, আর সেগুলো আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে তখন একটাই চিন্তা, পালাতে হবে, যেভাবেই হোক এখান থেকে জান নিয়ে পালাতে হবে। গাড়ি, রোজগার জমানো টাকা, ভবিষ্যতের স্বপ্ন, সবকিছু আমার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। এই মুহূর্তে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে এখন আমার নিজের জীবন। আমি ভাবলাম কোনো রকমে আজ রাতটা বাঁচতে পারলে পরে পুলিশের সাহায্য নিয়ে গাড়ি উদ্ধার করা যাবে। যদি আমার মন বলছিল পুলিশ এসেও হয়তো এখানে অস্বাভাবিক কিছু খুঁজে পাবে না। হয়তো তারা এসে দেখবে অ্যাম্বুলেন্সটা খালি পড়ে আছে, ভেতরে কিচ্ছু নেই, আর আমার কথা কেউ বিশ্বাস করবে না, আমাকে পাগল ভাববে। কিন্তু সেসব পরের চিন্তা, এখন বাঁচতে হবে এই ভেবে আমি আর পেছনের দিকে না তাকিয়ে কোনো রকমে টলতে টলতে সামনের ড্রাইভিং সিটের দরজার কাছে গেলাম। আর পা দুটো যেন আমার নিজের ছিল না, অন্য কারো পা দিয়ে আমি হাঁটছিলাম। দরজাটা খোলাই ছিল। আমি কাঁপা কাঁপা হাতে ভেতরে ঝুঁকে ইগনিশন থেকে অ্যাম্বুলেন্সের চাবিটা বের করে নিলাম। আমার হাত এতটাই কাঁপছিল যে প্রথমবারে আমি চাবিটা ধরতেই পারলাম না। ওটা নিচে পড়ে গেল। আমি নিচু হয়ে সেটা তুলে নিলাম। চাবিটা আমার কাছে তখন শুধু একটা গাড়ির চাবি ছিল না, ছিল আমার পেশা, আমার রোজগারের প্রতীক, যা আমি এভাবে ফেলে যেতে পারছিলাম না। কিন্তু একই সাথে এই চাবিটাই যেন ছিল সব অঘটনের মূল। আমি চাবিটা শক্ত করে মুঠোয় ধরে এক মুহূর্ত আর অপেক্ষা করলাম না। পেছন ফিরে তাকানোর সাহসও আমার হলো না। আমি চাবিটা প্যান্টের পকেটে ঢুকে উল্টো দিকে, অর্থাৎ যেদিক থেকে আমি এসেছিলাম সেদিকে সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। আমার পায়ে স্যান্ডেল, গায়ে বোতাম খোলা একটা শার্ট। আমি কিছুই পরোয়া করলাম না। আমার পা দুটো যেন নিজের ইচ্ছায় চলতে শুরু করলো। যুক্তি, বুদ্ধি, বিবেচনা সব কিছুকে ছাপিয়ে আমার শরীরের ভেতরকার আদিম সত্তাটা জেগে উঠেছিল, যার একটাই কাজ ছিল বাঁচা। আমি দৌড়ালাম। আমার খালি পায়ের স্যান্ডেল রাস্তার পিছের সাথে বাড়ি খেয়ে চটাস চটাস শব্দ করছিল, আর সেই শব্দই ছিল রাতের নিস্তব্ধতায় আমার একমাত্র সঙ্গী। আমার মনে হচ্ছিল ওই 3টি অবয়ব হয়তো এখনই গাড়ি থেকে নেমে আমাকে তাড়া করবে। এই ভয়ে আমি একেবারের জন্য পেছনে ফিরে তাকানোর সাহস করিনি। আমার ফুসফুস দুটো যেন ফেটে যাচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, শরীর আর চলছিল না। দৌড়াতে দৌড়াতে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি কাঁপছে। প্রায় মিনিট 5 একটানা দৌড়ানোর পর আমি আর পারছিলাম না। আমার বুকের ভেতরে যেন আগুন জ্বলছিল, পায়ের পেশিগুলো ছেড়ে যাচ্ছিল ব্যথায়। একটু জিরিয়ে নেওয়ার জন্য আমি রাস্তার পাশের একটা বড় বট গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম।
কাছের বিশাল গুড়িতে পিঠ ঠেকিয়ে আমি হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগলাম। আমার গলা শুকিয়ে কাঠ। এক ফোঁটা পানির জন্য আমার ভেতরটা ছটফট করছিল। আমার চোখের সামনে আমার স্ত্রী আর সন্তানদের মুখ ভেসে উঠছিল। আমি কি আর তাদের কাছে ফিরতে পারবো না? এই ভাবনাটা আমাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছিল। আমি কি এখানে মারা যাব? এই নির্জন রাস্তায় আমার লাশটা পড়ে থাকবে? কয়েক মুহূর্ত বিশ্রাম নেওয়ার পর মনের ভয়টাকে কিছুটা চেপে রেখে আমি যখন আমার ফেলে আসা অ্যাম্বুলেন্সটার দিকে তাকালাম, তখন যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার শরীরের শেষ রক্তবিন্দু যেন হিম হয়ে গেল। আমার চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত হলো। আমি দেখলাম খুব লম্বা লম্বা অস্বাভাবিক রকমের দীর্ঘ 3টি মানুষ আকৃতির অবয়ব, আপাদমস্তক সেই সাদা কাফনের কাপড়ে মোড়ানো, আমার ফেলে আসা অ্যাম্বুলেন্সের কাছ থেকে ধীর স্থির পায়ে আমার দিকে এগিয়ে আসছে। তাদের হাঁটার মধ্যে কোনো শব্দ নেই, কোনো তাড়া নেই, কিন্তু তাদের এগিয়ে আসার ভঙ্গিটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তারা হাঁটছিল না, যেন মাটির কয়েক ইঞ্চি উপর দিয়ে ভেসে আসছিল। চাঁদের আবছা আলোয় তাদের সাদা অবয়বগুলোকে ভুতুড়ে দেখাচ্ছিল। সেই অবয়বগুলো আমার কাছ থেকে তখন প্রায় 40-50 ফুট দূরে ছিল। এই অবস্থা দেখে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার সমস্ত ক্লান্তি, সব কষ্ট মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আমার মস্তিষ্কে একটাই সংকেত, দৌড়াও মানিক, দৌড়াও। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে আবার দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলাম। কিন্তু আজ যেন আমার চিরচেনা রাস্তাটাও অচেনা হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি শুধু দৌড়াচ্ছি, কিন্তু রাস্তা একটুও কমছে না। দুই পাশের গাছপালা, বাড়িঘর সবকিছু একই রকম লাগছে, যেন আমি একই জায়গায় গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছি। এই ভৌতিক অনুভূতি আমাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছিল। প্রাণ বাঁচানোর জন্য আমি মরিয়া হয়ে একবার দুপাশের বাড়িগুলোর মেন গেটে ধাক্কা দিলাম। একটা বাড়ির গেট ধরে আমি পাগলের মতো ঝাঁকাতে লাগলাম। চিৎকার করে ডাকার চেষ্টা করলাম, কেউ আছেন? দয়া করে দরজা খুলুন, আমাকে বাঁচান। কিন্তু এত রাতে কেউ আমার ডাকে সাড়া দিল না। হয়তো আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না, অথবা বের হলেও সেটা ছিল খুবই ক্ষীণ। একটা বাড়ির দোতলার জানালায় আমি এক মুহূর্তের জন্য আলোর ঝলকানি দেখেছিলাম। আমার মনে আশা জেগেছিল। আমি আরো জোরে গেটে ধাক্কা দিলাম, কিন্তু পর মুহূর্তে আলোটা নিভে গেল। আমার সব আশা শেষ হয়ে গেল। দুটো বাড়িতে ব্যর্থ চেষ্টার পর আমি বুঝলাম এভাবে কোনো লাভ হবে না। আমাকে নিজের চেষ্টাতে বাঁচতে হবে। উপায়ন্তর না দেখে আমি অনবরত দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমি হোঁচট খেয়ে রাস্তার উপর মুখ থুবড়ে পড়লাম। কোনো একটা আলগা ইটের সাথে আমার পা বেঁধে গিয়েছিল। আমার হাঁটু আর কোনো চলে গিয়ে জ্বালা করতে লাগলো। আমি হন্তদন্ত করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমি শুনতে পেলাম সেই ভয়ঙ্কর শব্দটা, আমার নিজের অ্যাম্বুলেন্সের হুইসেল বা সাইরেনের আওয়াজ। কিন্তু এই পরিচিত আওয়াজ শুনে আমার মনে এতটুকু স্বস্তি এলো না, বরং আমার ভয় 1000 গুণ বেড়ে গেল। কারণ আমি ভালো করে জানি যে আমার অ্যাম্বুলেন্সটা আমি বেশ কিছুটা দূরে ফেলে এসেছি। আর তার চেয়েও বড় কথা, গাড়ির চাবিটা এখনো আমার পকেটেই আছে। তাহলে অ্যাম্বুলেন্সটা চালাচ্ছে কে? কে বাজাচ্ছে ওই সাইরেন? আমার কি মতিভ্রম হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই চিন্তাটা মাথায় আসতেই আমি অনুভব করলাম যেন আমার পায়ের নিচের মাটি থরথর করে কাঁপছে। সাইরেনের শব্দটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেন অ্যাম্বুলেন্সটা প্রচন্ড গতিতে আমার দিকেই ছুটে আসছে। আমার দৌড়ানোর মতো আর শক্তি বাকি ছিল না। শরীরটা যেন অবশ হয়ে আসছিল, কিন্তু প্রাণ বাঁচাতে হলে কিছু একটা তো করতেই হবে। আমি মরিয়া হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, আর তখনই আমার চোখে পড়ল রাস্তার এক কোনায় রাখা একটা টিনের বড় ময়লার গাড়ি, পৌরসভার বিশাল কন্টেইনার। সেটা ছিল আমার একমাত্র আশ্রয়। আমি আর কোনো কিছু না ভেবে সেই শক্তিটুকু এক করে দৌড়ে গিয়ে সে বিশাল ময়লার গাড়িটার ভেতরে ঢুকে পড়লাম। দুর্গন্ধ আর আবর্জনার মধ্যে আমি কোনো মতে নিজেকে লুকিয়ে ফেললাম। আমার সারা শরীর কাঁপছিল, কিন্তু আমি জানতাম আপাতত এর চেয়ে নিরাপদ জায়গা আমার জন্য আর নেই। আমি ভেতরে ঢুকে ঢাকনাটা হালকা করে চাপিয়ে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম আমার পরিণতির জন্য। ময়লার গাড়ির ভেতরের দুর্গন্ধটা ছিল অসহনীয়। পচা সবজি, উচ্ছিষ্ট খাবার আর নানা রকম আবর্জনার তীব্র গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারছিল। আমার বমি পাচ্ছিল, কিন্তু আমি মুখ চেপে ধরে নিজেকে সামলে নিলাম। এখন শব্দ করা মানেই মৃত্যুকে ডেকে আনা। আমি কোনো মতে আবর্জনার স্তূপের এক কোনায় গিয়ে গুটিসুটি মেরে বসে রইলাম। আমার সারা গায়ে ময়লা আর নোংরা তরল লেগে একাকার হয়ে গেল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার কান দুটো ছিল খাড়া। বাইরের পৃথিবীর প্রতিটি শব্দ শোনার জন্য আমি স্নায়ুগুলোকে টান টান করে রেখেছিলাম। টিনের সেই ময়লার গাড়িটার গায়ে মরিচা ধরে একটা ছোট্ট ছিদ্র তৈরি হয়েছিল। আমি অতি সন্তর্পণে সেই ছিদ্র দিয়ে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করতে লাগলাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করছিল যে আমার মনে হচ্ছিল সেই শব্দ বুঝি বাইরের ওই ভয়ঙ্কর
অবয়বগুলোতেও শুনতে পাবে। প্রায় 10 থেকে 15 মিনিট কবরের নিস্তব্ধতায় কেটে গেল। আমি প্রায় ভাবতে শুরু করেছিলাম যে হয়তো তারা আমাকে হারিয়ে ফেলেছে, কিন্তু ঠিক তখনই আমি দেখতে পেলাম সেই দৃশ্য যা আমার রক্তকে আবারও শীতল করে দিল। আমি যে দিক থেকে দৌড়ে এসেছিলাম সেদিক থেকে ওই কাফন পরিহিত 3টি লম্বাটে মানুষের মতো দেখতে অবয়ব ধীর পায়ে এগিয়ে আসছে। তাদের হাঁটার গতি ছিল স্থির এবং ছন্দবদ্ধ, যেন তারা কোনো কিছু খুঁজছে। সাথে সাথে আমি শুনতে পেলাম তারা হয়তো নিজেদের মধ্যে কিছু বলাবলি করছে, কিন্তু তাদের আওয়াজটা ছিল অদ্ভুত, মানুষের ভাষার মতো নয়, এক ধরনের ফ্যাসফেসে বায়বীয় শব্দ, যার কোনো অর্থ আমি বুঝতে পারলাম না। এই দুর্বোধ্য ভাষায় কথা বলতে বলতে তারা ক্রমশ এগিয়ে আসছিল। তারা যতই কাছে আসছিল, আমার মনের মধ্যে ভয় ততই পাহাড়ের মতো উঁচু হচ্ছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। এই ভয়ঙ্কর দৃশ্য আর সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু কান দুটো খোলা রাখলাম। আমি দেখলাম অবয়ব 3টি ঠিক আমার লুকিয়ে থাকা ময়লার গাড়িটার পাশ দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। রাস্তায় তখন পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। যাদের যেটুকু আলো ছিল তাতে আমি তাদের সাদা অবয়বগুলোকে ছায়ার মতো মিলিয়ে যেতে দেখলাম। তারা একেবারের জন্য ডাস্টবিনটার দিকে ফিরেও তাকালো না। হয়তো তারা ভাবতেও পারেনি কেউ এই নোংরা জায়গায় লুকিয়ে থাকতে পারে। যদিও তারা আমার লুকিয়ে থাকা টিনের গাড়িটি অতিক্রম করে চলে গিয়েছিল, কিন্তু আমার সাহস কোলাচ্ছিল না যে আমি এখন বের হব। আমার মনে হচ্ছিল এটা হয়তো তাদের কোনো চাল। আমি বেরোলেই হয়তো তারা অন্ধকারের কোনো কোণ থেকে বেরিয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। এই ভয়ে আমি তীব্র ময়লার গন্ধ সহ্য করে আরো অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার মতো, সে আবর্জনার স্তূপের মধ্যেই মূর্তির মতো বসে রইলাম। আমার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল, পা দুটো অবশ হয়ে গিয়েছিল। পরিস্থিতি যখন আমার কাছে কিছুটা স্বাভাবিক মনে হলো, যখন বাইরের পৃথিবীটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল, তখন আমি ভাবলাম এবার হয়তো বের হওয়া যায়। হয়তো সেই খারাপ জিনিসগুলো আমাকে খুঁজে না পেয়ে অন্যদিকে চলে গেছে। আমি খুব ধীরে, প্রায় নিঃশব্দে, কাঁপতে কাঁপতে ময়লার গাড়ি থেকে নামলাম। আমার সারা শরীর থেকে তখন দুর্গন্ধ বেরোচ্ছে। আমি সাবধানে এদিক ওদিক ভালো করে তাকানোর চেষ্টা করলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কেউ নেই, রাস্তাটা একদম ফাঁকা। আমি আল্লাহর নাম স্মরণ করে এবার আমার ফেলে আসা অ্যাম্বুলেন্সের দিকে দৌড় লাগালাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবে হোক গাড়িতে পৌঁছে সেটাকে স্টার্ট দিয়ে এই অভিশপ্ত এলাকা থেকে বেরিয়ে যেতে হবে। দৌড়ানোর সময় আমি আর ডানে বামে সামনে পেছনে কোনো দিকে তাকাচ্ছিলাম না। আমার লক্ষ্য স্থির, আমি শুধু দৌড়াচ্ছিলাম। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তেই হয়তো পেছন থেকে কেউ এসে আমার ঘাড়টা মটকে দেবে। এই ভয় নিয়েই আমি আমার সর্বস্ব দিয়ে দৌড়াচ্ছিলাম। বেশ কিছুটা দৌড়ানোর পর দূর থেকে যখন আমার অ্যাম্বুলেন্সটা চোখে পড়লো, তখন আমার মনে ক্ষীণ একটা আশার আলো জ্বলে উঠল। কিন্তু পর মুহূর্তেই আমি যে দৃশ্য দেখলাম, সেটা দেখার জন্য আমি মানসিকভাবে কেন শারীরিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমি আমার অ্যাম্বুলেন্স থেকে মাত্র 10-15 গজ দূরে দাঁড়িয়ে আছি, আর ওই 3টি ভয়ঙ্কর অবয়ব আপাদমস্তক কাফনের কাপড়ে মোড়ানো ঠিক আমার অ্যাম্বুলেন্সটার সামনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। তারা নড়ছে না, চড়ছে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা জানতো যে আমি ফিরে আসব এবং আমারই জন্য অপেক্ষা করছিল। চাঁদের আলোয় তাদের সাদা কাফন পরা দেহগুলোকে দেখে মনে হচ্ছিল তারা যেন মৃত্যুর দূত, সাক্ষাৎ যমরাজ। এই দৃশ্য দেখে আমি যেখানে দাঁড়িয়ে প্রথম অ্যাম্বুলেন্সটা দেখতে পেয়েছিলাম, ঠিক সেখানেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। আমার পালানোর সব পথ, সব আশা এক নিমেষে বন্ধ হয়ে গেল। আমার মনে হলো আমি একটা ফাঁদে পা দিয়েছি, যেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। আমি সামনেও যেতে পারছি না, কারণ সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে। আবার পেছনে দৌড়ানোর শক্তিও আমার আর অবশিষ্ট নেই। আমি অসহায়ভাবে সেই 3টি স্থির নীরব অবয়বের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি বুঝতে পারলাম হয়তো আর বাঁচব না। মনে হলো আজই হয়তো আমার জীবনের শেষ দিন। এই নির্জন অন্ধকার রাস্তায় হতে চলেছে আমার কবরস্থান। আমার চোখের সামনে আমার স্ত্রী নাসিমার মুখ, আমার ছোট ছোট ছেলে মেয়েদের হাসি মুখ ভেসে উঠল। আমি আর কোনোদিন তাদের দেখতে পাবো না। এই ভাবনাটা আমার বুকটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি ভেবেছিলাম ওই ভয়ঙ্কর অবয়ব 3টি হয়তো এখনই হুট করে আমার সামনে এসে পড়বে, তাদের লম্বাটে হাত দিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। নিমিষেই সেই খারাপ জিনিসগুলো আমাকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলবে। এই চরম বিভীষিকাময় চিন্তাটা মাথায় আসতেই আমার চোখ দিয়ে অঝরে কান্না চলে এলো। আমি আমার জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। আমার শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। এক বিন্দু শক্তিও যেন আমার দেহে আর অবশিষ্ট ছিল না। যেখানে আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম, সেখানে দাঁড়ানো অবস্থা থেকে আমি নিজের অজান্তেই শক্তিহীনভাবে হাঁটু গেড়ে রাস্তার ওপর বসে পড়লাম। আমার চোখ দুটো আর কোনো দিকে তাকানোর সাহস করতে পারছিল না। আমার দৃষ্টি মাটিতে নিবদ্ধ ছিল,
কিন্তু আমি অনুভব করতে পারছিলাম ওই অবয়বগুলো নড়াচড়া শুরু করেছে। আমি না চাইতেও চোখ তুলে তাকালাম। আমি দেখলাম ধীরে ধীরে, অত্যন্ত ধীর পায়ে ওই অবয়বগুলো আমার দিকে এগিয়ে আসছে। তাদের এগিয়ে আসার মধ্যে কোনো তাড়া নেই, যেন শিকারকে ভয় পাইয়ে তার সব আশা শেষ করে দিয়ে তারপর আক্রমণ করার পরিকল্পনা তাদের। এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে আমার দুই চোখে অন্ধকার নেমে এলো। আমার মস্তিষ্ক আর এই চরম ভয় ও অসহনীয় দৃশ্য সহ্য করতে পারছিল না। আমি শেষ যতটুকু দেখেছিলাম তা হলো ওই অবয়বগুলো আমার অনেক অনেক কাছে চলে এসেছে, প্রায় আমার নাগালের মধ্যে। এরপরই আমার চারপাশের পৃথিবীটা ঘুরতে শুরু করে এবং আমি জ্ঞান হারিয়ে রাস্তার উপর লুটিয়ে পড়ি। কতক্ষণ আমি অচেতন অবস্থায় ছিলাম তা আমার জানা নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের বাড়ির নিজের চেনা বিছানায়। ভোরের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। আমার স্ত্রী নাসিমা উদ্বিগ্ন মুখে আমার পাশে বসে আছে আর কপালে ভেজা কাপড় বুলিয়ে দিচ্ছে। আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হলো আমি হয়তো কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু আমার সারা শরীরে তীব্র ব্যথা, গায়ে লেগে থাকা ময়লার দুর্গন্ধ আর কাপড়ের নোংরা অবস্থা আমাকে মনে করিয়ে দিল যা ঘটেছে তার স্বপ্ন ছিল না, ছিল এক কঠিন ভয়ঙ্কর বাস্তবতা। জ্ঞান ফিরতেই নাসিম আমাকে প্রায় জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ও কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তোমার? তোমার এই অবস্থা কে করেছে? কোথায় ছিলে তুমি সারা রাত? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি ঢোক গিলে অতি কষ্টে ওকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। সে মধ্যরাতের ফোন কল থেকে শুরু করে 3টি কাফনে মোড়ানো লাশ দেখা, দৌড়ে পালানো এবং শেষে ওই ভয়ঙ্কর অবয়বগুলোর মুখোমুখি হওয়া পর্যন্ত সবকিছু আমি বর্ণনা করলাম। আমার স্ত্রী অবিশ্বাস্য অলৌকিক ঘটনা শুনে ভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এরপর নাসিমা যা বলল তা শুনে আমি আরো অবাক হলাম। নাসিমা জানালো রাত 3টার দিকে ওর মোবাইলে একটা অচেনা নম্বর থেকে কল আসে। ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি জানায় যে আমি আমার অ্যাম্বুলেন্স থেকে বেশ কিছুটা দূরে রাস্তার উপর জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তারা আমাকে দেখতে পেয়ে আমার পকেট থেকে মোবাইল বের করে পরিবারের নম্বরে ফোন দিয়েছে। এই খবর পেয়ে নাসিমা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পাশের বাড়ির এক ভাইকে ডেকে নিয়ে সিএনজি করে সেই ঠিকানা যায়। সেখানে গিয়ে তারা দেখে আমি সত্যি রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে আছি আর অ্যাম্বুলেন্সটা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তারা ধরাধরি করে আমাকে বাড়ি নিয়ে আসে। আমি এই কথা শুনে ওকে বললাম, তুমি কল্পনাও করতে পারবে না, আমি ভেবেছিলাম আমি আজ মরে যাব। আল্লাহই আমাকে বাঁচিয়েছেন। আমরা দুজনে সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলাম, কারণ এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে ফেরাটা এক অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয়। পরের দিন থেকেই আমার শরীর খুব খারাপ হয়ে পড়ল। প্রচন্ড জ্বর আর সারা শরীরে তীব্র ব্যথা শুরু হলো। ব্যথায় আমার হাড়ের ভেতর পর্যন্ত টনটন করছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে প্রচন্ড মেরেছে। প্রায় মাসখানেক আমি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রইলাম। চিকিৎসা আর সেবা যত্নের পর আমি ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হয়ে উঠলাম। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে আমি আর কখনোই আগের মতো হতে পারলাম না। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো আমার মনে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল। রাতের অন্ধকারে একা থাকতে আমার ভয় লাগতো। অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে বসলেই আমার হাত কাঁপতো। আমি আমার জীবনে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনাটি কোনো দিনও ভুলতে পারবো না। সেই রাতটি আমার জন্য এক চিরস্থায়ী দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, যা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে। আশা করি এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর দুটি গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঘটনা। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক, 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন। এবং সেই ঘরের পাশে তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ, এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামাল উদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন। তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয়, এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামাল উদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে
ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামাল উদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাদি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করত। এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে যাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামাল উদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। তো একদিনকার ঘটনা, তিনি গেছেন জামাল উদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়, যখন মানে ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক ভুজুং বাজুং বুঝায় তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে যে কোনাকুনি হেঁটে যাচ্ছেন, তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামাল উদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন না, তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন। বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন, এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিতে টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। মানে তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আয়ের মাছ, বড় আয়ের মাছ। অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে, এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় নাই। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন, এখন তার প্রশ্নই আসেন এখানে বেশিক্ষণ থাকা। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢোকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়ে রয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসছেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এখানে খুব একটা পান না তিনি। এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস। ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল, এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার দুই হাতের উপরে, তার যে দুই কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয়, ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন। চিন্তা করলেন তার ব্লাড প্রেশার বাড়ছে নাকি,
এগুলো চিন্তা করছেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। তো চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খেতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসতেছেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলা নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা, এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে হয় ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে মাছ, 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পর দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভেতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখো দেখে যাও। বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে। বালতিটা আবার ধরে উঁচায় দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটারে করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে আর কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না না না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবো, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুম আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন। তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই ব্যাপারে একটু বেশি কশাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন জানি ভারী লাগতেছে এই সেই। তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন? তুমি তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুইজন কথা বলতেছে না, মাছটাকে রাখছেন হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালাই দিলেন, কাঠ লাকড়ি ঢুকায় পাটখড়ি দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে সেখানে। মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলা দিয়ে পাশে রেখে গেলেন। রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে, তো কেমন যেন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, নিচে পাকা কর, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা। আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল চেপে চেপে বালতি ভরলেন। বালতি ভরে
তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন, মানে পানিটা মাথার ইসে ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি। তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন। কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল সত্যিকার মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল। মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যে এরকম, সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন, কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে? তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলে ঢাললেন প্রত্যেকবার। ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল। তার যে শরীর একটা ভারী ভাব ছিল, এটা চলে গেছে তার, মানে এই ভাবটা চলে গেল। শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর, তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে, পুরোনো কাপড়গুলা ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে, ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কিরে এখানে শব্দ কি রাতের বেলা? মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন, এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ, খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওই সাইড ধরে। দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন, ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা, তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন, জামাল উদ্দিন ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করলেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বানরের মতো দেখলো, এটা কি চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে 2টা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আর একটা ফিগার, চোখ 2টা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে, সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকা আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখান থেকে মাছ দিয়ে কাটতেছে ওইদিকে। তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। এরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে, যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি? তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকেনটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোঁচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেন নাই। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি
তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলাকাট একটা বের করে শত করে ঘোরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলাকাটটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা কে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলাকাটটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, এজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, কে ধরে রাখছে শক্ত করে। তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলাকাটটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলাকাটটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওরা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আষ্টে আষ্টে লাগানো তার স্ত্রী। দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর চোখ দুটো জল জল করতেছে, মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাজে ইফেক্ট হয় সাধারণত, গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নাই, এটা যখন আসছে ওই মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চেলাকাটটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিয়েছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধোবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। বলে চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ। ওর স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলছেন, মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করে রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আষ্টে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ভিজে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা ওই করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ। তোর সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে। দিয়ে তার আম্মা বললেন যে তোর বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিশাচকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে। আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনারে।
ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামাল উদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামাল উদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো, আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। তো আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। আমার কাছে কিন্তু জামাল উদ্দিন সাহেবের এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর গ্রাম বাংলার ঘটনা আমার কাছে সবসময় ক্লাসিক মনে হয়, এমনকি আমি যখন কোনো গ্রামে বেড়াতে যাই আমার কাছে সেখানকার পরিবেশটাই অন্যরকম লাগে। মনে হয় যে বেশ একটা মিস্টিক এনভায়রনমেন্ট, সন্ধ্যার পরে মনে হয় আসলেই যে এখানে একটা ভৌতিক ইমেজ কাজ করে। তো যাই হোক, আমি কল্পনা করছিলাম ঘটনাটা শেয়ার করার সময় আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় প্রেজেন্ট আছি। বেশ লেগেছে আমার কাছে। আর আপনাদের যাদের কাছে এরকম কোনো ঘটনা আছে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমার নিজের দাদার হিস্ট্রি আছে। আমার দাদার ভাইয়েরা, আমাদের গ্রামের বাড়ি মতলব, সেইখানে ওই বর্ষাকাল আসলে এরকম যেসব জায়গায় মাছ পানি জমতো সেসব জায়গায় মাছ আসতো, এবং বড় বড় গজার মাছ, বড় বড় শোল মাছ আসতো, এবং এগুলি পানির শব্দ পেলে রাতের বেলা এই দাদা তখন ইয়াং যারা ছিল তারা সবাই পাগল হয়ে যেত মাছ ধরার জন্য। তো আমাদের ঘরের সামনে এখন গাড়ি যায়, কিন্তু ওই সময় ঘরের সামনে পানি থাকতো। আর সবার মুভমেন্ট, যেমন গরুর গাড়ি ছিল এটা তারও আগের কথা, তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে সবাই নৌকা দিয়ে যেত। এরই একটা ছোট্ট একটা ঘটনা আমি একটু লেজুর লাগিয়ে বলছি, যেহেতু আজকে মাছ ধরার ঘটনা আমি নিয়ে এসেছি, তাই এটা না বললেই না। এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম। তো দাদার আরেক বড় ভাই, দাদা ছিল সবার ছোট, এবং দাদার মেজো ভাই, সবাই মিলে তিনজন মিলে প্ল্যান করে মাছ ধরবে। এবং ওই দিন রাতের বেলা, ওই দিন ছিল আর কি, মানে টর্চ লাইট ছাড়াই, আর ওই টর্চ লাইট না, আসলে কুপি সবাই জ্বলাতো ওই সময়। এটা 1935-40-এর ঘটনা বলছি আমি। তো তখন নাকি এরকম ওই টেডা বা টোডা দিয়ে মাছ ধরতো সবাই। তো এইটা দিয়ে মাছ ধরতে ইজি, দূরে মারলেই মাছ। আর ওই বিল টিলের মধ্যে জাল তো ফেলা যায় না, তাই টেডাই হচ্ছে মেইন ভরসা। তো দাদার ভাই এবং আরেক ভাই, 3 ভাই মিলে তারা নৌকা দিয়ে রওনা দেয় রাতের বেলা। রাতের 12টার পরে রওনা দিত মাছ ধরার জন্য। তো ওই ঘর থেকেই নৌকা ছেড়ে তারা বর্ষাকালে ওই যে জায়গায় পাওয়া যেত আর কি, ক্ষেতের আলের চাপ মাঝখান দিয়ে, বা যেসব জায়গায় নৌকা যায়, এই অন্ধকারের মধ্যে তারা বুঝতো এখানে একটা মাছ আছে। মানে কি পরিমাণ আই শার্প ছিল তাদের। তো সেদিন ছোট একটা ঘটনা ঘটে, এবং এই ঘটনাটা আমার দাদি আমাকে অনেকবার বলেছে, তাই আমার বলা আর কি। সেদিন নাকি দাদা একটা বড় ধরনের শোল মাছ দেখে, এবং শোল মাছগুলা 4-5টা শোল মাছ উপরে তোলে, কিছু রুই মাছ তোলে, বড় কাতলা মাছ ওঠায়। এবং ওইখানে নিয়ম ছিল গ্রামের বাড়িতে যে যারা মাছ ধরবে তারা বাড়ির সবাইকে ভাগ করে দেবে, কারণ ফ্রিজ তো ছিল না, একবারে মশলা দিয়ে মাখায় রাখতে হতো মাছ, এবং সবাই ভাগ করে নিত মাছ, এই বাড়ির সবাই, তার মানে আমার দাদার আত্মীয় স্বজন আর কি। তো মাছ তারা ধরে, ওই দিন ধরে নাকি প্রায় 30টার মতো শোল মাছ 3জন মিলে ধরে, প্রায় 10-12টার মতো কাতলা মাছ ধরে তারা বাড়িতে ব্যাক করে। এবং বাড়ি ব্যাক করার সময় 2টা ঘরের মাঝখান দিয়ে পানি জমে গেছে, ওই যে মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঢুকবে বাড়ির ভিতরে। এমন সময়ে রাত তখন 2:30-3টার সময় দাদার মুখে শোনা, এই পানির মধ্যে একটা গরু দাঁড়িয়েছিল। সবাই চিৎকার, এটা কার গরু, এই গরুটা কার, এই গরুটা ছুটছে। তো ওই ঘর, তাদের তো প্রত্যেকটা ঘরের লোকজন পরিচিত। তো বুঝলু নামে একজন লোক আছে, তার বাবা, এই মিয়া ভাই, আপনার গরু ছুটছে নাকি, দেখেন তো একটা গরু এখানে বাইরে দাঁড়ায় আছে, এটা কার গরু। তো কেউ কোনো সারা শব্দ নাই, কেউ চিৎকার করছে না, মানে চিৎকার করার পর কেউ শুনছে না। তো পানি তখন হাঁটুর উপরে, তো একজনের নামতে হবে গরুটাকে সরানোর জন্য। গরুটা সরানোর সময় গরুটা দিল দৌড়। তো তিনি আবার নৌকায় উঠে যান, যেহেতু গরুটা সরে গেছে। আর একটু সামনে আগানোর পরে তাদের ঘর থেকে 800 থেকে 900 ফিট সামনে তিনি দেখলো যে একটা মানুষ দাঁড়ানো। মানুষের হাইটটা বোঝা যাচ্ছে না, এটা যে একটা মানুষ সেটা বোঝা যাচ্ছে।
মানুষের চেহারা বোঝা যাচ্ছে না, শরীরের গঠন বোঝা যাচ্ছে না, কিন্তু বিয়ের প্যান্ডেল যেমন টাঙানো এরকম ভাবে দুই পা দুই পাশে মেলে ধরে দাঁড়িয়ে আছে। তো আমার দাদার মেজো ভাই আবার রাস্তায় অনেক বড় বড় মাহফিল টাইপের দূর থেকে আসতো, তো রেগুলারলি তিনি এসব দুয়া কালাম পড়তো, কিছু আমল করতো, যার কারণে তিনি জানতেন স্পেলস কি। তিনি বুঝে গেছিলেন এই জিন আসছে, মানে জিন এসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য, এবং তিনি বলছেন যে এটা আবার আসছে। তার মানে এইটা তিনি আরো একবার ফেস করেছেন। যদি এই ঘটনাটা আমার শোনা হয়নি, আমি যদি আমার দাদির কাছ থেকে যদি শুনতে পারি, আমি আবারও এটা শেয়ার করব। তো ওই মুহূর্তে তার দাদাকে বলছিল যে এটা আবার আইছে। তো তিনি কি করলেন, তাদের চারিপাশে একটা দাগ দিলেন, একটা দাগ দিয়ে ম্যাচের কাঠি জ্বালালেন, এবং ম্যাচের কাঠি জ্বালাতে জ্বালাতে ওইটা চলে গেল। তো তারা বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে আসার পরে দেখে যে কয়টা মাছ তারা ধরেছিল কোনো মাছই নাই। ওইখানে সবগুলা মাছই এখান থেকে গায়েব হয়ে গেছে। খালি দুটো রুই কাতলা ছিল, যেগুলো নিচে রাখা ছিল সেগুলি পাতিলের মধ্যে আছে, এবং ছোট ছোট রুই কাতলা, ছোট ছোট কাতলা মাছ ছিল আর কি, ওই পাতিলের মধ্যে ছিল। আর বাকি সব বড় বোলের মধ্যে ছিল, ইয়ার ভিতরে নৌকার নিচের দিকে। ওই দুইটা মাছই সেভ করতে পেরেছিল, আর বাকি সব ওই চলে যাওয়ার সময় নিয়ে গেছে। ওই গরুটা যে সামনে আসছিল ওইটাই মূলত নিয়ে যাওয়ার জন্য আসছিল আর কি। এবং পরবর্তী দিন সকালবেলা তাদের বাড়ির পিছনে অনেক কালো মাছের চোলকা ফোলকা, মাছের ফোলকা টোলকা, মাছের ময়লা সব বাড়ির পেছনে পাওয়া গেল। তো উনি যে আমার দাদার ভাই, তিনি বলছেন যে সবাইকে বলছে এই তাড়াতাড়ি এটা পরিষ্কার করে এখান থেকে সরাই ফেল, এটা যদি থেকে যায় ওরা আবার ডিস্টার্ব করবে এখানে এসে, তখন বাসায় এসে ডিস্টার্ব করবে। তো এটা ছিল ওই দিনকার ঘটনা। তো আমার ওই দাদার বড় ভাই আগে অনেক মাছ ধরার ক্ষেত্রে যে ঘটনা পেয়েছে, আমি সেগুলো দাদুর কাছ থেকে কালেক্ট করে আপনাদের নেক্সটে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলবো এটি ঘটে আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে। বর্ষাকালে তখন প্রায় শেষ দিক, টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর গ্রামের পাশের পুরনো নদীটি ফুলে উঠেছিল। সেই নদীকে ঘিরে ছোটবেলা থেকেই নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। গ্রামের বয়স্করা বলতেন সূর্য ডোবার পর ওই নদীতে মাছ ধরতে যাওয়া মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। কিন্তু এসব গল্পে আবার বিশ্বাস করতো না 28 বছর বয়সী এক কিশোর রফিক। সে ছিল পেশাদার জেলে। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, মাছ ধরতে সে কখনোই পিছিয়ে যেত না। এক সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় তার বন্ধু সোহেল বলল, রফিক আজ রাতে চল, ওই বড় বাঁকের কাছে জাল ফেলি, শুনেছি বিশাল বোয়াল উঠছে। রফিক কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 10:30। ছোট নৌকা নিয়ে নদীতে নামলো। আকাশে চাঁদ ছিল না, চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশা। দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছিল। নদীর মাঝামাঝি পৌঁছাতেই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। নৌকার নিচে যেন কেউ ধীরে ধীরে হাত বুলিয়ে যাচ্ছে। সোহেল খুব ভয় পেল। শোন, কিছু একটা নৌকার নিচে আসে। রফিক হেসে বলল, বড় মাছ হবে। কিন্তু ঠিক তখনই নৌকাটি হঠাৎ করে এমনভাবে কেঁপে উঠল যেন নিচ থেকে কেউ জোরে ধাক্কা দিল। দুজনেই থমকে গেল। কয়েক মিনিট পর তারা জাল ফেলল। মাত্র 1 মিনিটের মধ্যেই জাল এত ভারী হয়ে গেল যে দুজন মিলেও টানতে পারছিল না। রফিক আনন্দে বলল, আজ তো ভাগ্য খুলে গেছে। দুজনে প্রাণপণে জাল টানতে লাগলো, কিন্তু জাল উপরে উঠতেই তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। জালের ভিতরে কোনো মাছ ছিল না, ছিল শুধু পুরনো পচে যাওয়া সাদা কাপড়ে মোড়ানো মানুষের মতো একটি অবয়ব। অবয়বটির মাথা নিচু ছিল। হঠাৎ সেটি ধীরে ধীরে মাথা তুলে তাকালো, আর তার চোখ দুটো অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করতে লাগলো। রফিক ও সোহেল ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই নদীর পাশে একসঙ্গে অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। রফিক আর সোহেল চিৎকারের পাশাপাশি নিস্তব্ধতা যেন মুহূর্তেই ভেঙে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই চিৎকারের কোনো প্রতিধ্বনি ফিরে এলো না, যেন নদী নিজেই সব শব্দ গিলে ফেলেছে। জালের ভিতরে সাদা কাপড়ে মোড়ানো অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা মানুষের মতো, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড়, একদম ফ্যাকাশে সাদা, কোনো মণি নেই। হঠাৎ সে এক ঝটকায় জালের ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। জালটি আবার একবারে হালকা হয়ে গেল। সোহেল কাপা গলায় বলল, রফিক এটা মানুষ না। রফিক কিছু বলার আগেই নৌকার পেছনে কে যেন শব্দ করলো, ঠক ঠক। মনে হলো কেউ কাঠের গায়ে ধীরে ধীরে আঘাত করছে।
দুজনেই পিছনে তাকালো, কেউ নেই। কিন্তু শব্দটা এবার নৌকার এক পাশ থেকে আরেক পাশে যেতে লাগলো, যেন অদৃশ্য কেউ নৌকার চারদিকে হেঁটে বেড়াচ্ছে। ঠিক তখনই নদীর ওপারে একটি কণ্ঠস্বর ভেসে এলো, এই জালটা ফেরত দে। কণ্ঠটা ছিল বেশ ভারী, কর্কশ আর অস্বাভাবিক ধীর। সোহেল ফিসফিস করে বলল, ওপারে তো কেউ নেই। পরের মুহূর্তেই নদীর কুয়াশার মধ্যে একটি বিশাল কালো ছায়া দেখা দিল, মানুষের মতো আকৃতি, কিন্তু অন্তত 10 ফুট লম্বা। সে ধীরে ধীরে পানির উপর দিয়েই তাদের দিকে এগিয়ে আসছিল। তার কোনো পায়ের শব্দ নেই, শুধু পানি নিচ থেকেই দুদিকে সরে যাচ্ছে। রফিক দ্রুত বইটা চালাতে শুরু করলো, কিন্তু যতই বইটা চালায় না কেন, নৌকা যেন 1 ইঞ্চিও এগোচ্ছে না, বরং কালো ছায়াটা আরও কালোর কাছে চলে এসছে। হঠাৎ নৌকার নিচ থেকে বরফের মতো ঠান্ডা একটি হাত উঠে এসে রফিকের পা শক্ত করে ধরে ফেলল। রফিক প্রাণপণে লাথি মারতে লাগলো, কিন্তু হাতটা আরো শক্ত হয়ে গেল। সোহেল বইটা দিয়ে পানিতে আঘাত করতেই সেই হাতটি মিলিয়ে গেল। দুজনেই হাঁপাতে লাগলো। ঠিক তখনই নদীর মাঝখান থেকে একসঙ্গে শত শত মাছ পানির উপর লাফিয়ে উঠল, কিন্তু তাদের চোখ ছিল সম্পূর্ণ সাদা, আর সব মাছ একই দিকে মুখ করে যেন রফিক আর সোহেলের দিকেই তাকিয়েছিল। এরপর নদীর পানি ঘূর্ণি খেতে শুরু করলো। নৌকাটি ধীরে ধীরে সেই ঘূর্ণির কেন্দ্রের দিকে টেনে যেতে লাগলো। ঘূর্ণির টানে নৌকাটি ক্রমশ নদীর মাঝখানে চলে যেতে লাগলো। রফিক আর সোহেল প্রাণপণে বইটা চালাচ্ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ চারপাশে একদম নিস্তব্ধতা নেমে এলো, না বাতাসের শব্দ, না ঝিঝি পোকার ডাক, শুধু নদীর পানি ধীরে ধীরে কালো হয়ে উঠতে লাগলো। এরপর পানির ভেতর থেকে একের পর এক মানুষের হাত বেরিয়ে যেতে শুরু করলো। সেই হাতগুলো নৌকার কিনারা আঁকড়ে ধরল। রফিক ভয়ে বইটা দিয়ে হাতগুলো সরানোর চেষ্টা করলো, কিন্তু প্রতিটি হাত ছড়িয়ে দিতেই আরো 2টি নতুন হাত উঠে আসছিল। সোহেল হঠাৎ চিৎকার করে বলল,